চুনাপটি অ্যাথিস্ট আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, কোনো রিওয়ার্ড বা পানিশমেন্টের সিস্টেম না থাকলে আমরা ভালো কাজ কেন করবো আর খারাপ কাজ থেকে কেন বিরত থাকবো? সেটা ভালো কাজ এই জন্য করব, আর যেটা খারাপ কাজ, শুধুমাত্র সেটা খারাপ কাজ, এটা এইটাই যথেষ্ট কারণ। যদি রিওয়ার্ড থাকে তাহলে তো আর ভালো খারাপের আহ প্রশ্ন, ভালো খারাপ জিনিসটা গুরুত্ব হারিয়ে ফেলে। মনে করেন এখন যদি আপনাকে বলা হয় যে খারাপ কাজ করলে রিওয়ার্ড দিব, ভালো কাজ করলে শাস্তি দিব, তাহলে কি আপনি রিওয়ার্ডের জন্য খারাপ কাজটা করে রিওয়ার্ডটা নিবেন? আর ভালো কাজটা করলে তো শাস্তি হবে, তাহলে ভালো কাজটা আমরা করব না। যদি এরকম হয় যে খারাপ কাজ করলে রিওয়ার্ড, ভালো কাজ করলে শাস্তি, তাহলে আপনি কি করবেন বলেন? হ্যাঁ, তা তো মানুষ করে, কারণ দেখে শামীম ওসমান আপনাকে খারাপ আপনাকে কাজটা তো সেটা করেছে, বলি নেই, রিওয়ার্ড সেটা পাচ্ছে। সেটা বলি নেই ভাই, সেটা বলি নেই। আপনাকে যদি কোনো একটা সৃষ্টিকর্তা এরকমের অপশন দেয় যে তোমাকে অপশন দেওয়া হইলো, তুমি যদি ভালো কাজ করো তাহলে শাস্তি দেওয়া হবে, আর যদি খারাপ কাজ করো তাহলে রিওয়ার্ড দেওয়া হবে। এটা যদি আপনাকে অপশন দেয়, তখন আপনি কি রিওয়ার্ডের জন্য খারাপ কাজটা করা শুরু করবেন? যদি যুক্তি দিয়ে চিন্তা করি সেখানে তো আমার লাভ হচ্ছে। সে যদি আমাকে, যুক্তি দিয়ে চিন্তা করলে লাভ হচ্ছে না। যুক্তি দিয়ে চিন্তা করলে যেটা বোঝা যাচ্ছে যে যুক্তি দিয়ে আপনি আসলে একটা খারাপ কাজই করছেন। খারাপ কাজ করার মাধ্যমে আপনি ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন, কিন্তু কাজটা তো খারাপ হচ্ছে, তাই না? হ্যাঁ, কাজটা খারাপের বদলে আমি যে ওই সৃষ্টিকর্তা আমাকে জান্নাত দিতে পারবে। সেটা তো আপনার ব্যক্তিগত লাভ হচ্ছে, সেটা তো আমি বলেই দিলাম। কিন্তু ওই কাজটা তো খারাপ নাকি? হ্যাঁ, কাজটা খারাপ হচ্ছে। তার মানে হচ্ছে যে আপনার কাছে কাজটা ভালো নাকি কাজটা খারাপ সেটা ভ্যালুলেস হয়ে গেল। আপনার কাছে ইম্পোর্টেন্ট হইলো আপনি কোন কাজের মাধ্যমে আপনি লাভবান হবেন, কোন কাজের মাধ্যমে আপনি লাভ হবে না, মানে ক্ষতিগ্রস্ত হবেন। এইটা যদি আপনার কাছে ইম্পোর্টেন্ট হয়ে যায়, তাহলে তো কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ সেটার আর কোনো গুরুত্বই থাকে না। না ভাই, দৈনন্দিন জীবনে আমাদের লাইফে এরকম আসে না যে আমাদের হাতে দুইটা অপশন থাকে, নয় ভালো কাজটা আপনাকে করব, কি বলেছি? খারাপ আপনাকে কি কাজটা করব। বলেছি? আপনাকে কি বলেছি কি আপনি কি বুঝতে পারছেন? তাহলে তো আপনি রিওয়ার্ড এর লোভে ওই কাজটা করছেন। যদি কোনো একটা ভালো কাজ বা খারাপ কাজ যদি আপনি রিওয়ার্ড এর লোভে করেন, এটার জন্য আপনার একটা পুরস্কার আছে। এইটার কারণে যদি আপনি সেই কাজটা করেন, তাহলে তো সেটা আদৌ কোনো ভালো বা খারাপ কাজই না। সেটা তো আপনি রিওয়ার্ড এর জন্য করছেন। হ্যাঁ, আপনার রিওয়ার্ড না পেলে আমি ভালো আপনি কাজ তো করব না। আপনি তো আমি লোভবশত সেই কাজটা সুপারস্টার একটা করছেন। ইমোরাল মানুষ, এরকম হতেই আপনি পারে। তো আপনি তো আপনি তো লোভবশত সেই কাজটা করছেন। তাহলে কাজটা ভালো নাকি মন্দ সেটা দিয়ে কি যায় আসে? সেটা তো আর কোনো গুরুত্ব বহন করে না। তার মানে হচ্ছে আপনি একটা পোষা কুকুরের মতো, যাকে বলা হইছে যে তুই বাসায় থাকবি, ওখানে গিয়া পায়খানা করবি, এখানে এসে খাবি। আপনি সেই পোষা কুকুরের মতো ওখানে গিয়া পায়খানা করতেছেন, এখানে গিয়া খাইতেছেন। আপনার নিজস্ব কোনো বিবেক বুদ্ধি নাই। আপনারে আপনার মালিককে যেটা বলছে, "তুই কুত্তা, তুই বলদ, তুই কুত্তা, তুই মুমিন, তুই উট। তোরে যেটা কমু এটা করলে তুই খাওন পাবি। আর যেটা কমু সেটা বারণ করব, সেটা করবি না, তাইলে লাথি খাবি।" আপনি হচ্ছেন সেই বোধ বুদ্ধিহীন, জ্ঞান বুদ্ধিহীন, যুক্তি বিবেকহীন, সেই চুনাহাগা মুমিন বা বলদ, যে মালিক যেভাবে আপনাকে শিখাই দিছে আপনি সেই কাজটা করতেছেন। করতে পারলে আপনারা খাওন দিতেছে, আর ভুলভাল করলে লাথি মারতেছে। তাইলে তো ভাই আপনার সাথে তো আমার পার্থক্য আছে। আমি তো আপনার মতো বোধ বুদ্ধিহীন সুনাহাগা মুমিন হইতে পারব না ভাই। আমি আমার নিজস্ব যুক্তি বুদ্ধি আছে। আমি যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই করে দেখব কোন কাজটা ভালো, কোন কাজটা মন্দ। ভাই ঠিক আছে এখন ভাই? আমার যুক্তি তো বলে যে পতিতাবৃত্তি একটা খারাপ কাজ, কিন্তু আপনার লেখাটা পড়ে আমার মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে। যুক্তির তো কোনো আমার যুক্তি তোমার যুক্তি নাই। যুক্তি একটা ইউনিভার্সাল জিনিস। আর্গুমেন্ট, যুক্তি এই জিনিসগুলো হচ্ছে ইউনিভার্সালি ভুল বা সঠিক। আচ্ছা, ভালো কাজ বা খারাপ কাজ নির্ধারণ করার একমাত্র উপায় কি যুক্তি, তথ্য, প্রমাণ? অবশ্যই। এছাড়া আর কোনো উপায় নেই তো। আপনি অন্ধবিশ্বাস দিয়ে কি ভালো-মন্দ এটা বিচার করতে পারবেন? আর কোনো কাজ যদি মানুষকে মানসিক ভাবে বা শারীরিক ভাবে ক্ষতি না করে, সেটা মানে কোনো ইমোরাল কাজ না। এটার সংজ্ঞা বুঝতে হলে দাবি আপনার করেন। আরো পড়ালেখা করতে হবে। আরেকটু পড়ালেখা করতে হবে। এত সহজ না সংজ্ঞাটা। কিন্তু কাছাকাছি, কিন্তু আরো আপনার ডিটেইলস এ পড়ালেখা করতে হবে। তারপর আপনি বুঝতে পারবেন। তবে এই যুক্তি ব্রাদার রাহুলকে দিছিলাম, উনি বলছিল যে মৃত লাশের সাথে সেক্স করলে, সেক্স করাটা কি ইমোরাল নাকি মোরাল? মৃত লাশের এই সাথে সেক্স কোয়েশ্চেনটা। করলে সেই মৃত লাশের তো ডিগনিটি নষ্ট হয়।
একটা মানুষ যখন বেঁচে থাকে তখন তো তার একটা সেলফ ডিগনিটি থাকে, একটা সম্মান থাকে। প্রত্যেক মানুষের তো একটা সম্মান থাকে নাকি? কিন্তু প্রত্যেক মানুষ মানব বেঁচে সত্তার থাকতে সম্মান নষ্ট করে, তাহলে মৃত আরে লাশের সাথে প্রত্যেক করলে কি হয়? প্রত্যেক মানব সত্তার মানুষের তো একটা সম্মান থাকে। আমাদের যে সভ্য সমাজ, সেই সভ্য সমাজে তো আপনার তো একটা সম্মান আছে, আপনার তো একটা রেসপেক্ট আছে নাকি? হ্যাঁ। আপনি মারা গেলে আপনার মানে মৃতদেহটাকে যদি আইসা কেউ জুতা দিয়ে বাইরায়, তাহলে তো সে আপনার সম্মান, আপনি যে জীবিত মানুষ ছিলেন, এখন যে আপনি নাই, আপনার তো সম্মানটা হানি হইতেছে, তাই না? তখন তখন তো আমি মৃত, আমার কি বা যায় আসে? আপনার কিছু যায় আসে না, আপনার কোনো বাস্তব জগতে কোনো কিছু যায় আসে না। কিন্তু আমরা যারা বেঁচে আছি তারা তো এরকমের একটা সমাজ আশা করি না, যেই সমাজে একটা মানুষকে এভাবে অপমান অপদস্থ করা হবে। তাই না? হ্যাঁ। একটা মানুষের বডিকে এভাবে অপমান অপদস্থ করা হবে। এইটা অবশ্যই সত্য যে আপনার সেখানে কিছুই যায় আসে না। কে কি আপনার করলো এটা দিয়ে আপনার সাথে যদি কেউ সেক্সও করে তাহলে আপনার কিছু আসলে যায় আসে না। এটা সত্য কথা। কিন্তু আমরা যারা জীবিত মানুষ আছি, আমাদের যে সমাজ আমরা তৈরি করেছি, এই সমাজে আমরা এই রকমের সমাজ ব্যবস্থা আমরা চাই না, যে সমাজ ব্যবস্থাতে একটা মানুষের হিউম্যান ডিগনিটি ভায়োলেট করা হবে। অনেক সময় অনেক কিছু করা হয় যেটাতে আপনার কোনো সমস্যা হয় না, আপনার কোনো কিছু যায় আসে না। কিন্তু আমরা সেই কাজগুলা করি না কারণ আপনার একটা হিউম্যান ডিগনিটি আছে। ঠিক আছে? আপনার মানুষ জি। হিসেবে আপনার একটা সম্মান আছে। এই কারণে সেই সম্মানটাতে আমরা আঘাত করি না। মনে করেন একটা ব্যাটা ন্যাংটা হয়ে হাঁটতেছে। মনে করেন একটা মানুষরে ন্যাংটা করে দেয়া হইলো। রাস্তা ধইরা ন্যাংটা করে দেয়া হইলো। আসলে তার কি হইলো? তার তো কোনো ক্ষতি হইল না। তার তো কোনো আ শরীরের কোনো ব্যথাও পাইল না, কিছুই হইল না। কিন্তু সেই মানুষটার একটা ডিগনিটি আছে, সেই মানুষের একটা সম্মান আছে। এই সম্মানটা আমরা আমাদের সমাজে রক্ষা করি। আমরা চাই না যে এই একই ঘটনা আমার সাথেও যেন ঘটে, এই জিনিসটা আমরা চাই না। যে আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, আমারে ২ টা মানুষ জামা-কাপড় খুইলা ন্যাংটা করে দিল। এটা আমি আমার ক্ষেত্রে যেহেতু চাই না, সেহেতু আপনার ক্ষেত্রে করার অধিকারও আমি রাখি না। আমরা এই অধিকারগুলা বিচার বিবেচনা করি এইভাবে। এই কথাটা আমি হাজার বার বলছি আমাদের লাইভে যে, যেই জিনিসটা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি চাই না, সেটা আপনার ক্ষেত্রেও আমি চাইতে পারি না। যেমন আমরা বিভিন্ন লাইভে আমরা এই জিনিসটা আলোচনা করেছি যে ইসলামের দাবি অনুসারে তারা কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল বানাইতে পারে। তখন আমরা জিজ্ঞেস করি মুমিনদেরকে, "আচ্ছা ভাই আপনার সাথে যদি ঘটনাটা ঘটে তাইলে কেমন হবে বলেন তো?" এই যে প্রশ্নটা যে করি, আপনি যখন মানুষের অধিকার নিয়ে কথা বলবেন সবসময় আপনার মনে রাখতে হবে এই জিনিসটা আপনার সাথে ঘটলে কিরকম হবে? সেইটা যখন আমরা চিন্তা করি তখন আমরা এই কাজটা করাটা উচিত নাকি উচিত না সেই জিনিসটা নির্ধারণ করতে পারি। আমি চাই না আমার বডিকে আমি মারা যাওয়ার পরেও আমার বডিকে কেউ অসম্মান করুক। কারণ আমার পরিবার আছে, আমার ছেলেপেলে আছে, আমার বউ আছে, আমার আত্মীয়স্বজন আছে। তাদের সামনে আমার বডিকে কেউ অসম্মান করলে আমার সম্মানহানি হবে এবং আমার পরিবারেরও সম্মানহানি হবে। এই কারণে আমি তখন মরে গেছি। আমার আসলে কোনো ক্ষতি হবে না। কিন্তু যারা বেঁচে আছে তাদের কাছে এই জিনিসটা অস্বাভাবিক। তাদের জন্য এই তাদের জিনিসটা দুনিয়া তারা কষ্টকর। জানতেও পারলো না। জানতে না পারলে তো তখন তো আ কিন্তু তারপরেও তো জানতে না পারলেও তো এইটা তো ডিগনিটি নষ্ট করতেছে। কোন না কোন সময় যদি সেই জিনিসটা প্রকাশ পায় তাহলে তো সেই জিনিসটা ডিগনিটি নষ্ট করতেছে একজন মানুষের। একজন মানুষের সম্মানটা তো নষ্ট হচ্ছে তাতে। কেউই যদি কখনো জানতে না পারে তাহলে তো আর কোন কথাই নেই। তাহলে তো আর কিছু এখানে কারো কোন ক্ষতি হচ্ছে না। কিন্তু যদি কেউ জানতে কখনো পারে বা কখনো যদি সেই জিনিসটা প্রকাশ পায়, তাহলে তো অবশ্যই সেই মানুষটার সম্মানটা নষ্ট হচ্ছে। হ্যাঁ, এবং ঠিক। আমি তো চাই না যেই কাজটা অন্যের সাথে কেউ করবে সেই কাজটা আমার সাথে ঘটুক এটাও তো আমি চাই না। আমি তো আপনাকে এই জিনিসটা বারবার বলছি যে, এই জিনিসটা যখন নিজের উপরে আমরা চিন্তা করি, তখন আমরা বুঝতে পারি যে কাজটা করাটা উচিত কি উচিত না। যেমন চুরি করলে আমার সাথেও যদি চুরি হয় তখন আমি কি করব? এই যে আমার সাথেও যদি ঘটে, এইটা যখন আমরা আমাকে ওই victim এর জায়গায় বসায় যখন আমরা জিনিসটা কল্পনা করি, তখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে কাজটা করাটা উচিত নাকি অনুচিত। এই জিনিসটা আমরা আমাদের লাইভে লক্ষ বার আলোচনা করেছি। আপনি কি শুনেছেন একবারও? জি, জি। victim এর জায়গায় নিজেকে বসায়, তারপর যে আমরা সেই জিনিসটা নৈতিক নাকি অনৈতিক এইটা বোঝার জন্য সবচাইতে ভালো একটা পদ্ধতি যে এইটা যে victim এর জায়গাতে নিজেকে বসায় আমরা চিন্তা করি যে আমার সাথে যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমি কি করব? এই ক্ষেত্রে যদি আপনি সেই জায়গাটাতে নিজেকে বসান তাহলে আপনি তো চান না যে আপনার বডির সাথে কেউ এই ধরনের কাজ করুক, তাই না? হ্যাঁ, অবশ্যই। তাহলে তো আপনি সেই অনুমতিটা তো দিবেন না। এবং আমরা যেটা বলি যে যৌন কাজের ক্ষেত্রে কনসেন্ট হচ্ছে একটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস। এটা কি আমরা ১ বার বলেছি, ২ বার বলেছি নাকি লক্ষ কোটি বার বলেছি ভাই? হ্যাঁ ভাই, অনেকবার বলেছি।
লক্ষ কোটিবার বলেছি যে সম্মতি, কনসেন্ট, কনসেন্ট নিতে হবে। তাহলে যেই মৃত মানুষটা এখানে আছে সেই মৃত মানুষটার তো কনসেন্ট নেওয়া যাচ্ছে না। তাইলে তার সাথে করাটা নৈতিক কিভাবে হবে? আচ্ছা ভাই, তাহলে পশুর যে খাবার খাওয়া সেটাও তো কনসেন্ট নেওয়া যাচ্ছে না। পশুর যে কি? মানে পশুর মাংস খাওয়া। পশুর তো কনসেন্ট নেওয়ার কোনো উপায় নেই। এবং আমরা জানি যে পশুকে হত্যা করে পশুর মাংস খাওয়াটা এটা আমরা যুগ, যুগ ধরে করে আসতেছি। এই কাজটা নৈতিকভাবে সঠিক না। এটা আমরা জানি। কিন্তু এটা আমরা যেহেতু একটা মানুষ আমাদের কিছু প্রয়োজন আছে যে প্রয়োজনের কারণে আমরা বাধ্য এই কাজগুলা করতে। যেমন আমার বডির ভিতরে অনেক পোকামাকড় আছে, অনেক ব্যাকটেরিয়া আছে, অনেক ভাইরাস আছে। আমি যখন হাঁটি তখন আমার হাঁটের পায়ের চাপে অনেক পোকামাকড় মারা যায়। এই জিনিসগুলো আমরা জানি। এই কাজগুলা ঠিক না, এই কাজগুলা নৈতিক না। আমরা যদি এমন একটা সমাজ গঠন করতে পারতাম যে সমাজে আমরা কোন প্রাণীকেই হত্যা করছি না, তাহলে আমরা আরো বেশি নৈতিক হইতে পারতাম। কিন্তু এই মুহূর্তে এইটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আমাদেরকে বেঁচে থাকতে হইলে আমাদের রাস্তায় যাইতে হচ্ছে। রাস্তায় গিয়ে আমাদের ঘুরতে হচ্ছে এবং সেই হাঁটার সময় আমাদের পায়ের চাপে কোনো না কোনো কীটপতঙ্গ মারা যাচ্ছে। এটা আমরা আটকাতে পারতেছি না। আমাদের পক্ষে সম্ভব না এখন। এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না যে কোনো মা 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 মাছ-মাংস না খেয়ে বেঁচে থাকা। মাছ-মাংস না খেয়ে বেঁচে থাকলে আমাদের পুষ্টিহীনতা দেখা দিবে। এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না। এই কারণে আমরা যেটা করি যে পশু-পাখির কষ্টটা যেন কম হয়, এই কষ্টটা কমায় দেয়ার চেষ্টা করি। এই কারণে ইউরোপিয়ান আইনে একটা গরুকে যখন জবাই করা হয়, কোরবানি বা জবাই করা হয়, তখন তার মাথায় একটা বুলেট মারা হয়। ছোট একটা জিনিস, খুব মানে সুই দিয়ে ফুটা দিলে যেরকম ব্যথা লাগে সেরকম ব্যথা লাগে। এই মানে জবাই করার আগে তার মাথার এই জায়গাটাতে একটা টাস করে এই গুলিটা মারা হয়। এই গুলিটা মারলে পশুটা নিস্তেজ হয়ে যায়। তখন আর সে কোনো ব্যথা বেদনা পায় না। তখন আরামসে তাকে কাটা যায়। সে আর ব্যথাটা অনুভব করে না। তার মাথার ভিতরে ওই জিনিসটা দিলেই সে ব্যথা থেকে মুক্ত হয়ে যায়। ইউরোপের বিভিন্ন দেশে এখন এইটা বাধ্যতামূলক যে আপনি যদি কোনো গরুকে জবাই করেন, তখন আপনাকে সেই জিনিসটা দিয়ে গরুটার ব্যথাটা কমায় দিয়ে তারপর তাকে মারতে হবে, তার মাংসটা কাটতে হবে। এটা ইউরোপের বিভিন্ন দেশে এখন বাধ্যতামূলক আইন। পশুর অধিকার রক্ষাটাও ইউরোপে একটা ইম্পর্টেন্ট বিষয়। পশুকে যেন কেউ কষ্ট না দেয়। ইউরোপের মাটিতে এসে আপনি কোনো কুত্তাকে লাথি দিতে পারবেন না। মামলা মোকদ্দমা হয়ে যাবে। কোনো বিলাইকে লাথি মারতে পারবেন না। মামলা মোকদ্দমা হয়ে যাবে। মানে আপনার জীবন নষ্ট করে দিবে তারা। পশু অধিকার রক্ষার যে মানে সংগঠনগুলা এই অঞ্চলে আছে, আপনার জিন্দেগি হেল করে দিবে আপনাকে। পাগল করে দিবে আপনারে। যদি আপনি কোনদিন কোনো কুত্তারে লাথি মেরে আচ্ছা থাকেন। আচ্ছা, আসিফ ভাই, এখানে একটা গুরুত্বপূর্ণ, পশুর অধিকার তো জানেনই বাংলাদেশে আর কি তেমন রক্ষা হয় না, তা আমরা আসলে কি করতে পারি এক্ষেত্রে? এই ক্ষেত্রে তো ভাই বাংলাদেশের ক্ষেত্রে তো কিছু করার নেই। কিন্তু আমি যেটা ইউরোপে যেটা জানি যে ইউরোপে একটা পাখিকে আপনি ভাই এখানে পাখিগুলা রাস্তার ভিতরে মানে মানে রাজা বাদশার মতো করে হাঁটে। হ্যাঁ? একেকটা কবুতর এখানে মনে হয় রানী মহারানী ভিক্টোরিয়া হাঁটতেছে রাস্তা দিয়া। হ্যাঁ? বাস থেমা যাবে। মনে করেন রাস্তা দিয়ে বড় বাস গাড়ি যাইতেছে। দেখা যাচ্ছে সামনে একটা কবুতর হাঁটতেছে রাস্তায়। খুব ভাব নিয়ে এমন করে টুকটুক করে হাঁটতেছে। তখন সেই সমস্ত গাড়ি থাইমা ওখানে বইসা থাকতে হবে। কারণ কারণ ওই কোন গাড়ির অনুমতি নাই। ওই পাখিরে উড়াই দিয়ে তুমি সামনে যাইতে পারবা। এইটা কোন গাড়ির এই অনুমতি নাই। সব গাড়ি লাইন ধরে দাঁড়ায় থাকবে। যতক্ষণ পর্যন্ত নয় কবুতরটা রাস্তা পার হইতেছে বা একটা বিলাই, এই জিনিস আমার নিজের চোখে বহুবার দেখা ভাই। একটা বিলাই রাস্তা পার হইতেছে, কবুতর রাস্তা পার হইতেছে। কবুতরটা ভাবের সাথে টুকটুক করে বাসাটা নাড়ায় এদিক ওদিক তাকায় ধীরে রাস্তাটা পার হইলো। পিছনে গাড়ির লম্বা লাইন অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে কখন কবুতরটা রাস্তাটা পার হবে। তারপর আমি গিয়া মানে গাড়িটা চালাইতে পারবো। অনেকগুলা গাড়ি আমি দেখলাম যে দাঁড়ায় আছে। সবাই চুপচাপ দাঁড়ায় আছে। কবুতরটার জন্য সবাই চুপ। কেউ কোন সাউন্ডও করতেছে না, হর্নও বাজাইতেছে না কেউ। ঠিক আছে? এগুলা আমার নিজের চোখে দেখা ভাই। কি রকমের ভাবের সাথে কবুতরটা রাস্তা পার হইলো আমি তো ভাবতেছি দাঁড়ায় যে এটা যদি ঢাকা হইতো তাইলে তো এটার উপরে দিয়া ৩ বার গাড়িটা চলে যেত। এই কবুতর মানে লটকায় দিয়া মাইরা দিয়া চলে যেত। এখানে মানে 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 না কুত্তারই মাইরা ফেলে এভাবে। ভাই এই অঞ্চলে পশুরও অধিকার আছে। পশুকেও যেন কষ্ট দেয়া না হয়। এই কারণে আমরা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব না যে পশুর মাংস না খেয়ে বেঁচে থাকা এটা আমাদের পক্ষে এখন সম্ভব না। কিন্তু আমরা যেটা চেষ্টা করি তাদের কষ্টটা সাউথ লঘু ইন্ডিয়ানরা করা। তো ঠিকই সার্ভাইভ করতেছে। সাউথ ইন্ডিয়ানরা সারভাইভ করতেছে এই যদি আমাদের আমরা যারা অভ্যস্ত, মাংস খেয়ে অভ্যস্ত, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ আছে যারা
ছোটবেলা থেকে সেইভাবে অভ্যস্ত। সেইভাবে অভ্যস্ত হইলে একটা কথা, আর যদি অভ্যস্ত না হন তাইলে সেটা আরেকটা কথা। আপনার এই মুহূর্তে সারা পৃথিবীর মানুষ ভেজিটেরিয়ান হয়ে গেলে বা ভেগান হয়ে গেলে সেটা আমাদের পক্ষে এখন কন্ট্রোল করা সম্ভব না। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যেটা বললাম, মৃত লাশের সাথে সেক্স করা, ওটা কি হলে অপরাধ নাকি অন্যায়, মানে শাস্তিযোগ্য অপরাধ? অপরাধ এবং অন্যায় ২ টাই। মানে এটা যদি ধরা পড়ে, আইন তাকে শাস্তি দেওয়ার অধিকার রাখে? অবশ্যই। সে তো কনসেন্ট ছাড়া একজন মানুষের ডিগনিটি নষ্ট করছে। আচ্ছা, ঠিক আছে। আর লাস্ট কোয়েশ্চেন হলো যে প্রাতিষ্ঠানিক যে ধর্মগুলো, আমরা আসলে ধর্ম ছাড়া থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে। একটু মানে একটা ভালো ধর্ম বলেন যেগুলোতে অলৌকিক দাবি দাওয়া আছে কিন্তু অমানবিক কিছু নাই। আমার মনে হয় বৌদ্ধ ধর্মটা ওইরকম। কিন্তু ধর্ম আপনার লাগতেছে কেন? এত ইম্পোর্টেন্ট কেন? কি করেন এটা দিয়ে, আপনার কাজে কি কাজে লাগে? মনে করেন আমার হাতে মানে দুইটা অপশন আছে, যে রাস্তায় একটা টাকা পড়ে রয়েছে, 1,000 টাকার নোট। এখন ওইটা আমি যে পুলিশের কাছে দিতে পারি, যে আপনি এটা মালিকের কাছে দেবেন, আর না হয় আমি এটা বাসায় নিজের পকেটে ভরে রাখতে পারি। আমার কাছে দুইটা অপশন আছে, এখন আমি ওই প্রথম ভালো অপশনটা আমি কেন নেব? এই যে আপনি যে এগুলা যে চিন্তা করতেছেন, আপনি তো যুক্তি দিয়ে চিন্তা করতেছেন নাকি? নাকি কোনো অন্ধবিশ্বাস দিয়ে চিন্তা করতেছেন? যুক্তি দিয়ে আমি বুঝতে পারি যে হ্যাঁ, জিনিসটা চুরি তাহলে তো আপনি অলরেডি যুক্তি ব্যবহার করতেছেন ইমোরাল, ভাই। তাহলে কিন্তু আর আপনার ধর্ম, ইমোরাল কাজটা আপনি তো করলে আমি লাভ। ভাই তাইলে তো ভাই আপনি অলরেডি যুক্তিকে ব্যবহার করতেছেন। তাইলে আর আপনার ধর্মের দরকার কি? ধর্মের বিধি-বিধানের দরকার কি আপনার এখন আর? আপনি তো যুক্তি অলরেডি প্রয়োগ করা শিখতেছেন। এই যে আপনি করতেছেন তো। তাইলে আপনার ধর্মের দরকারটা কোথায়? আচ্ছা, আপনার যদি আপনি মাথা বলেন খাটে, আইন আপনার আইন যদি না মাথাটা থাকলে কি? খাটে, আপনার যদি মাথাটা খাটে, আপনার যদি যুক্তিবোধ খাটে, তাইলে আপনার ধর্মের দরকারটা কোথায়? না, আপনি বলেন আইন না থাকলে কি মানুষকে অপরাধ থেকে বিরত রাখা যেত? আইন তো ভিন্ন জিনিস। সেই অন্যায় এক জিনিস আর আইন আরেক জিনিস। আইনে অনেক খারাপ জিনিসও থাকতে পারে, ভালো জিনিসও থাকতে পারে। কিন্তু জিনিসটা ন্যায় নাকি অন্যায় সেটা বোঝার জন্য দরকার যুক্তি। ভাই আপনার তো মাথায় যুক্তি আছে। তাইলে যুক্তি যদি থাকে তাহলে আপনার ধর্মের দরকার কোথায়? আইনটা আমি হচ্ছে যে অপরাধের সাথে সম্পর্কিত, রাষ্ট্রের সাথে সম্পর্কিত, বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত। সেটার ভিতরে ভালো জিনিসও থাকতে পারে, খারাপ, সেই আইনের ভিতরে অনেক ভালো আইন থাকতে পারে, অনেক খারাপ আইন থাকতে পারে। কিন্তু হ্যাঁ, অনেক ন্যায় ইমোরাল অন্যায়টা কাজ হচ্ছে আছে যে আপনি, ইম্পোর্টেন্ট। ইমোরাল অনেক কাজই আছে যেগুলো আমি নিজে লাভবান হচ্ছে, আমার মানে ধর্ষণ করার মাধ্যমে আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে, এবং সেটা আমি তাহলে কেন তাহলে করব না? বিচার করেন যে আপনাকে যদি কেউ ধর্ষণ করে, এটা মোরাল নাকি ইমোরাল সেটা বোঝার জন্য আমি একটু আগে বলছি একটা কথা। যে আপনার সাথে যদি মনে করেন আফ্রিকার একটা লোক, বিরাট বড়সড় একটা লোক যদি এসে আপনাকে সেই কাজটা করে, আপনার তখন সেই জিনিসটা ভালো লাগবে কিনা? তখন আপনি বুঝতে পারবেন যে এই কাজটা নৈতিক নাকি অনৈতিক। আমি তো ইমোরাল বলে মেনে নিচ্ছি, কিন্তু ধরে নেন সে আমাকে করে দিয়ে পালায় গেল, এখন তার কি হবে? তো কি হবে না, না হবে সেটা তো ভিন্ন বিষয় ভাই। এটার সাথে তো নৈতিকতার অনৈতিকতার কোনো সম্পর্ক নাই। তাকে কি হবে না, না হবে সেটা তো আইনের সাথে সম্পর্কিত। আপনি ভাবেন এই যে আপনাকে যারা চা পাতি দিয়ে কোপ দিল, তারা এখন ঠিকই ভালো আছে, অথচ আপনাকে সেটা মানে তো ভাই দেশের বাইরে আইন পাঠিয়ে আদালতের সাথে দিচ্ছে। সম্পর্কিত। এটার সাথে তো নৈতিকতা নাকি অনৈতিকতা এটার কোনো সম্পর্ক নাই তো। তাকে কি শাস্তি দিবেন কি দিবেন না সেটার সাথে তো নৈতিক নাকি অনৈতিক এটার কোনো সম্পর্ক নাই। ভাই জিনিসগুলো একটু চিন্তা করেন, হ্যাঁ? চিন্তা করে ভালোভাবে চিন্তা করেন। ঠিক আছে, আজকে আপনাকে বিদায় জানাই। আ আচ্ছা, ঠিক ট্রুন আছে, হ্যাঁ। কোটি এথিস্ট আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন, হ্যাঁ? আবারও চিন্তা করেন, চিন্তা করে পরে আরেকদিন আইসেন। কারণ আপনাকে যা বলার আমি বলে দিছি।